Welcome next clinical class. আমার কি শোনা যাচ্ছে? Am I audible? কেউ একটু রেসপন্স করেন প্লিজ। জি স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমি শুরু করলাম। ক্লিনিক্যাল ক্লাস আপনাদের আগে আমার অ্যাবডোমেনের যেগুলো আপনাদের প্রয়োজন, যেগুলো পালপেশনে মেজর অর্গান যেমন স্প্লিন, কিডনি, লিভার, এগুলো হয়ে গেছে, অ্যাসাইটিস। এখন আজকে আমরা খুব একটা সাধারণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট নেগলেক্টেড পার্ট, ইন্সপেক্ট দ্য অ্যাবডোমেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের শর্ট কেসে প্রায়ই থাকে, অনলি আপনাদের ইন্সপেকশন থাকে যে জাস্ট ইনস্ট্রাক্ট এক্সামিনার আপনাকে বলবে যে জাস্ট ইন্সপেক্ট দ্য অ্যাবডোমেন। আচ্ছা, এটা খুবই এই শর্ট কেসটাতে ভালো করা যেমন খুব সোজা, খারাপ করাও খুবই সোজা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনারা গোছায় বলতে পারেন না যে ইন্সপেকশনের ফাইন্ডিংস গুলা বা কি কি ইন্সপেক্ট করতে হবে একটা অ্যাবডোমেনে, এগুলো আপনাদের মাথায় থাকে না। এই জন্য আমরা এটাকে বলতেছি নেগলেক্টেড পার্ট। আমরা খুব একটা গুরুত্ব দেই না যে ইন্সপেকশন ঠিক আছে দেখবো, কিন্তু আপনাকে এটা যে কতটা ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য দুইজন বিখ্যাত মনীষী যারা আমাদের মেডিসিনের খুবই বিখ্যাত দুইজন লোক, এই দুইজনের দুটা কথা আমি আপনাদের বলতে চাই। একজন হচ্ছে হিপোক্রেটস, ওনাকে আপনার ওনার নাম শুনে থাকবেন, ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন মেডিসিন। আচ্ছা, উনি গ্রিস এর বাসিন্দা। আপনারা যখন এই যে ইন্টার্নি, আপনারা যখন এমবিবিএস পাশ করে যাবেন, ইন্টার্নিতে ঢোকার আগে যে ওথটা আপনারা করবেন, যে শপথটা নিবেন, এটাকে বলে হিপোক্রেটিক ওথ। এটা ওনারই তৈরি করা। আচ্ছা, ওনার হিস্ট্রি সম্বন্ধে আমাদের জানা উচিত। উনি ওল্ড যে গ্রিক মেডিসিন, ওটার যে কনসেপ্ট ছিল, ওটার বিরোধিতা করার জন্য ওনাকে ইমপ্রিজনমেন্ট, জেলে ভরা হয়েছিল। সেটা প্রায় উনি 20 বছর উনি জেল খাটছেন এই জন্য। আচ্ছা, যে ওল্ড যে ধ্যান ধারণা, এটার এগেনস্টে ওনার কথা বলার জন্য। আগে ধারণা করা হতো যে ডিজিজ হয় যেহেতু বা স্রষ্টার অভিশাপের জন্য, ইনফ্লিক্টেড বাই দ্য গড, এটা স্রষ্টার অভিশাপ, যে কোনো ডিজিজকে স্রষ্টার অভিশাপ হিসাবে ধারণা করা হয়তো। উনি তখন এটার বিরোধিতা করলো না, উনি বললো না, ডিজিজ মে বি ডিউ টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অর লিভিং, কোনো ফল্টি লিভিং এনভায়রনমেন্ট, ডায়েটিং, এসবের কারণে সাধারণত ডিজিজ অথবা এনি কজেটিভ অর্গানিজম, এগুলার এই কনসেপ্টটা যখন উনি দিল, তখন ওনাকে বললো না, উনি তো স্রষ্টার বিরুদ্ধে কথা বলছে, ওনাকে 20 বছর জেলে পুরে দেওয়া হলো এবং জেলে বসে উনি একটা মেডিসিনের বই লিখে ফেলেন, যেটার নাম হচ্ছে কমপ্লিকেটেড বডি। আচ্ছা, যাই হোক, ওনার সম্বন্ধে আমার জানা উচিত। উনি বলে গেছে কি, দি আর্ট অফ মেডিসিন ইজ দ্য এবিলিটি টু অবজার্ভ। আপনি যত ভালো অবজার্ভ করতে পারবেন, এত মেডিসিনের আর্ট আপনারা তত ভালো শিখবে। এটা শুধু মেডিসিনের ক্ষেত্রে না, এটা যে কোনো মেডিকেল সায়েন্সে, যে কোনো ব্রাঞ্চে, বেশ করে ক্লিনিক্যাল সাবজেক্টে, সেটা গাইনি হোক, সার্জারি হোক, এটার ক্ষেত্রে প্রযোজ্য। আরেকজন বিখ্যাত লোক উইলিয়াম অসলার, উনি হচ্ছেন বিখ্যাত জন হপকিন্স ইউনিভার্সিটির ফার্স্ট ডিপার্টমেন্টাল হেড অফ মেডিসিন, এবং উনি একটা বিখ্যাত বই লিখছেন 1892 সালে, 1892 তে, প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ মেডিসিন, যেটা মোটামুটি প্রথম একটা গোছানো বই বলা চলে। উনি কি বলছেন দেখেন, ডোন্ট টাচ দ্য পেশেন্ট। প্রথমেই আপনি পেশেন্টকে টাচ করবেন না। কি করবেন, স্টেট ফার্স্ট হোয়াট ইউ সি, আপনি দেখেন। কাল্টিভেট ইউর পাওয়ার অফ অবজারভেশন, আপনার পাওয়ার অফ অবজারভেশনের পাওয়ার বাড়ান। আপনি যত অবজারভেশনের পাওয়ার বাড়াবেন, আপনি তত ভালো ক্লিনিশিয়ান হতে পারবেন। আচ্ছা, এই দুইটা জিনিস মনে রাখেন, জাস্ট বলার জন্য। এই পুরা লেকচারটাই আপনারা শুধু শুনে যান, প্রচুর পিক্টোরিয়াল, খুব সাথে সাথে আপনাদের কিছু থিওরি বলা হবে, এগুলো আপনারা শুনে শুনে যান। খুবই কমন জিনিস, আপনারা বেশিরভাগই জানেন, জাস্ট এটা রিক্যাপিচুলেট করার জন্য। কিছু কিছু জিনিস যেগুলো আপনাদের কনফিউশন থাকবে, আপনারা সাথে সাথে কোশ্চেন করবেন এবং কনফিউশন গুলো দূর করে নেবেন। এখনই যদি এই কনফিউশন গুলো দূর না করেন, ভবিষ্যতে কিন্তু আর হবে না, টাফ হবে। আচ্ছা, এখানে দেখেন খুব সুন্দর একটা চোখ, ব্লু আইজ। কিন্তু চোখের সাথে আপনার যত সুন্দর চোখই হোক, যত বিউটিফুল চোখই হোক, এটার সাথে মনের সংযোগ থাকতে হবে। আপনার আইজ আর ইউজলেস, এই আইটা, এই তো বিউটিফুল আইজ ইউজলেস হবে when মাইন্ড ইজ ব্লাইন্ড, আপনার মন যখন কিছু জানবে না। অর্থাৎ আপনি যখন মন জানবে না, মানে কি, আপনি যখন ইন্সপেক্ট করবেন, আমরা এখানে অ্যাবডোমেনের কথা বলতেছি, আপনি অ্যাবডোমেনের ইন্সপেকশনে আপনি কি আপনি পেতে পারেন, ওইটা আপনার ব্রেইনের মধ্যে আপনার মনটা জানতে হবে, আপনার ব্রেইন জানতে হবে যে আমি কি পেতে পারি, আমি কি আশা করি, তখনই আপনি ওগুলো খুব সহজেই দেখতে পাবেন। আচ্ছা, নেক্সট, খুব কমন একটা জিনিস, সেটা
রিজন অফ দ্য অ্যাবডোমেন, এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য, আপনারা সবাই জানেন আমরা অ্যাবডোমেনকে 9টা রিজনে ভাগ করি। আচ্ছা, আমরা 4টা, 2টা ভার্টিক্যাল প্লেন এন্ড 2টা হরিজন্টাল প্লেনের মাধ্যমে আমরা 9টা ভাগে ভাগ করি। কিন্তু আপনাদেরকে আমি ক্লাসে অনেক সময় জিজ্ঞেস করি যে এই যে প্ল্যানগুলো, এই যে লাইনগুলো, ভার্টিক্যাল লাইন এন্ড হরিজন্টাল লাইন, এটার মার্কিং করেন আপনারা, বা কিভাবে হইলো, কোন কোন জায়গায় কাট করছে, এটা হয়তো অনেকেই আমরা বলতে পারি না। আচ্ছা, এটা একটু আপনারা জেনে রাখেন। আমরা প্রথমে আসি ভার্টিক্যাল প্ল্যান। ভার্টিক্যাল যে দুইটা, যে ভার্টিক্যাল লম্বা লম্বি যে দুইটা লাইন আসছে, এটা কোন দিক দিয়ে গেছে, সবচেয়ে সোজা হচ্ছে মার্কিং এর জন্য, সারফেস মার্কিং। ভার্টিক্যাল প্ল্যান দেখেন, মিড ইনগুইনাল পয়েন্ট টুয়ার্ডস দ্য মিড ক্লেভিকুলার পয়েন্ট। আপনি মিড ইনগুইনাল রিজনে একটা পয়েন্ট নেবেন এন্ড মিড ক্লেভিকুলার রিজনে একটা পয়েন্ট নেবেন, দাগ টেনে দিবেন, হয়ে গেল আমার ভার্টিক্যাল লাইন। আচ্ছা, এটাই মনে রাখেন। এটার আরো মার্কিং আছে, ফিমোরাল আর্টারি পেতে পারেন, যেটা ফিমোরাল আর্টারি কে কাট করবে, এবং উপরে হচ্ছে টিপ অফ দা 9 কোস্টাল কার্টিজ। আমি ভার্টিক্যাল প্ল্যান নিচের দিকে দেখেন, ভার্টিক্যাল প্ল্যানের কথা বলতেছি। আচ্ছা, তাহলে সবচেয়ে ইজি হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, মিড ক্লাভিকুলার পয়েন্ট টু মিড ইনগুইনাল পয়েন্ট। আচ্ছা, এবার আসেন হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন দুইটা আছে দেখেন, আপার হরিজন্টাল লাইন এন্ড লোয়ার হরিজন্টাল লাইন। আপার হরিজন্টাল লাইনের সারফেস মার্কিং কি হবে, এটা কোত্থেকে গেছে, ছবিতে দেখেন, এটা জাস্ট কোস্টাল মার্জিনের নিচ দিয়ে চলে গেছে। ওকে, এটাকে সেজন্য বলে সাবকোস্টাল প্ল্যান অর ট্রান্সপাইলোরিক প্ল্যান। ট্রান্সপাইলোরিক কেন বলে, যে আমাদের পাইলোরাস যে আছে, স্টমাকের একটা অংশ পাইলোরাস, ওটাকে কাট করছে সে, সেজন্য এটাকে ট্রান্সপাইলোরিক প্ল্যান অথবা সাবকোস্টাল। সাবকোস্টাল মিন ইট কানেক্টস দ্য লোয়ার পয়েন্ট অফ দ্য কোস্টাল মার্জিন। আচ্ছা, এটা সোজা আরেকটা উপায় আছে, এটা কোন দিক দিয়ে পাস করছে, মিডওয়ে বিটুইন দ্য সুপ্রাস্টার্নাল নচ, আমাদের স্টার্নামের উপরে সুপ্রাস্টার্নাল যে নচ থাকে, এন্ড পিউবিস সিম্পাইসিস, সিম্পাইসিস পিউবিস, এই দুইটার জাস্ট মিড পয়েন্ট দিয়ে এটা চলে গেছে। এই যে আপার হরাইজন্টাল প্ল্যানটা। এখন দেখেন লোয়ার হরাইজন্টাল প্ল্যান আরেকটা, এটা আরেকটা নাম হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্ল্যান অথবা ইন্টার ইলিয়াক প্ল্যান। আচ্ছা, এটা কেন বলা হয়, এখানে কানেক্ট দ্য টিউবারকেল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। এটা ইলিয়াক ক্রেস্টের যে আমাদের যে দুইটা টিউবারকেল আছে, এটাকে কাট করে। আচ্ছা, এই সিম্পল জিনিসগুলো আপনারা মনে রাখবেন, যে কোনো ইন্সপেকশনের সময় আপনাকে যে কোনো এক্সামিন, এগুলো জাস্ট একেবারেই বেসিক কথা আপনাকে জিজ্ঞেস করে ফেলতে পারে, যে আপনি লাইনগুলো আমাকে বলেন, যে ভার্টিক্যাল প্ল্যান কিভাবে আপনি ড্র করবেন, হরিজন্টাল প্ল্যান এই দুইটা কোন দিক দিয়ে। খুব সহজ, কিন্তু অনেক সময় আমরা পরীক্ষার সময় আমাদের হয়তো মনে না থাকার কারণে বা চর্চা না থাকার কারণে আমরা এটা ভুলে যাই। আচ্ছা, 9টা রিজনের নাম আমরা আশা করি সবাই জানেন, রাইট এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, ইপিগ্যাস্ট্রিক, আম্বিলিকাল। এগুলা আমি আর 9টা বলতেছি না, আপনারা শুধু লাইনগুলা একটু মনে রাখেন। আচ্ছা, এই যে 9টা রিজনে ভাগ করা হইলো, অ্যাবডোমেনকে কেন ভাগ করা হইলো, এটা আপনারা সবাই জানেন। আমাদের ডেসক্রিপশনের সুবিধার জন্য, ক্লিনিক্যাল ডেসক্রিপশনের সুবিধার জন্য, আপনি যখন প্রেজেন্ট করবেন, আপনি যখন আপনার ফ্রেন্ডের কাছে প্রেজেন্ট করবেন, আপনি যখন এক্সামিনারের কাছে প্রেজেন্ট করবেন, এটার সুবিধার জন্য আমরা এই অ্যাবডোমেনকে আমরা দুটা ভার্টিক্যাল প্ল্যান এন্ড টু হরিজন্টাল প্ল্যানের মাধ্যমে আমরা 9টা রিজনে ভাগ করছি। আরেকটা কি কারণ, আমরা কনক্লুশন ড্র করতে পারি। সাপোজ আপনি একটা মাস, পালপেবল মাস আপনি পেয়ে গেলেন রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। এখন আপনি অ্যানাটমিক্যাল নলেজ দ্বারা আপনি জানেন রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে কি থাকে, লিভার থাকে, গলব্লাডার থাকে, মেবি ডিউ দিস ইজ লিভার, মেবি ডিউ টু গলব্লাডার মাস। এভাবে আপনি একটা ক্লিনিক্যাল কনক্লুশন আপনি ড্র করতে পারেন আহ, এই যে কোনো রিজন ওয়াইজ আপনি যখন পালপেশনে আপনি কিছু পাবেন। আচ্ছা, এইবার আসেন নেক্সট, পজিশনিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে যখন যখন আপনাকে বলবে পাল্প ইন্সপেক্ট দ্য অ্যাবডোমেন, আপনার প্রথম কাজই হচ্ছে পেশেন্টের পজিশন ঠিক আছে কিনা এটা দেখে নেওয়া। এটা এক্সামিনার খেয়াল করে যে পেশেন্টের পজিশন ঠিক আছে কিনা। আচ্ছা, পজিশনের ব্যাপারে আমি দুইটা বলি। অনেক সময় দেখা গেল পেশেন্ট হাত উপরে উঠায় রেখে দেয়, বা এক হাত বুকের উপরে রেখে দেয় আর এক হাত মাথার নিচে রাখে, এরকম হইলে হবে না। আর্ম লুজলি বাই দ্য সাইড, এবং আপনি শুধু আর্মের দিকে খেয়াল, লোয়ার আপার আর্ম এবং লোয়ার আর্মের দিকে আমার খেয়াল লাগে, আপার লোয়ার লিম্বের দিকে খেয়াল রাখতে, লোয়ার লিম্ব যাতে এভাবে দুই সাইডে থাকে। অনেক বেশিরভাগ ক্ষেত্রে করে কি রোগীরা, বা আমরা এটা ইগনোর করি, এক পায়ের উপর আরেক পা উঠে রোগীরা শুয়ে থাকে। আপনি যখন অ্যাবডোমেন ইন্সপেক্ট করবেন, এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে দুই হাত এবং দুই পা তাদের পজিশন মতো আছে কিনা। আচ্ছা, হেড এন্ড নেক সাপোর্টেড বাই দ্য এনাফ পিলো। এনাফ পিলো বলতে বোঝা যায় সাধারণত একটা বা দুইটা, এটা পেশেন্টের কমফোর্টের উপর ডিপেন্ড করে। সাপোজ যদি পেশেন্ট মনে করেন আপনি ডিসনিক থাকে বা রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, তাহলে আপনি ওনাকে প্রপড আপ পজিশনে যদি এক্সামিনার আপনাকে অ্যালাউ করে, তাহলে ওভাবে আপনি ইন্সপেক্ট করতে পারেন। আচ্ছা, আপনি অবশ্যই পেশেন্টের ডান দিকে দাঁড়াবেন।
আচ্ছা, ইন্সপেকশনের জন্য আপনি কতটুকু সময় অবজার্ভ করবেন? আপনাকে 30 সেকেন্ড অবজার্ভ করতে হবে ফ্রম ডিফারেন্ট পজিশন। সাধারণত আমরা ৩ টা পজিশনের কথা বলি। একটা সাইড থেকে হেড এন্ড এন্ড ফুট এন্ড থেকে আপনি 30 সেকেন্ড খুব ভালো মতো অ্যাবডোমেনটাকে অবজার্ভ করবেন। আচ্ছা, এখানে ম্যাট্রেস নিয়ে একটা কথা বলা আছে। ম্যাট্রেস, ম্যাট্রেসটা কিরকম হবে আইডিয়ালি? আসলে ম্যাট্রেস তো আর আপনার হাতে না, এটা আপনাকে এটা জানার জন্য আমি বলছি। এটা নিয়ে আপনার এক্সামিনার কিছু বলবে না। এটা হচ্ছে এক্সামিনারের দায়িত্ব, তাকে পেশেন্ট যেখানে শুবে ওই ম্যাট্রেসটা হইতে হবে ফার্ম। স্যাগিং ম্যাট্রেস, স্যাগিং মানে কি? অনেক সময় দেখা যায় যে আমরা ম্যাট্রেস খুব নরম সরম থাকে বা মাঝখানে দেবে যায় শুয়ে গেলে, পেশেন্ট যখন লাইং পজিশনে থাকে, স্যাগিং ম্যাট্রেস আপনাকে ব্যবহার করা যাবে না। যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এক্সামিন করতে পারবেন না, বা পালপেশন বা ইন্সপেকশন আপনি অনেক কিছু মিস করতে পারেন। তাহলে আপনি এটা জেনে রাখেন শুধু। আপনারা যখন ভবিষ্যতে, এখন তো স্টুডেন্ট, একসময় আপনারা এক্সামিনার হবেন, তখন আপনাকে এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার এখন পরীক্ষার্থী হিসেবে আপনি পেশেন্টের পজিশনটা খুব ভালো মতো খেয়াল রাখবেন, যাতে পেশেন্ট পজিশন ঠিক আছে কিনা। আচ্ছা, পজিশনের পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সপোজার। আচ্ছা, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন, আমরা পেশেন্টকে কতটুকু এক্সপোজ করব অ্যাবডোমেন এক্সামিনেশনে, ইন্সপেক্ট দ্য অ্যাবডোমেনের সময় আমরা এটা হচ্ছে দিস ইজ আইডিয়াল পিকচার। আমরা কতটুকু পেশেন্টকে এক্সপোজ করব, আইডিয়ালি কতটুকু করা উচিত? আইডিয়ালি আপনি করবেন জাস্ট অ্যাবভ দ্য জিফি স্টারনাম টু আপার থাই। এই যে দেখেন যতটুকু এক্সপোজ করা আছে, এই এতটুকু আপনি এক্সপোজ আপনি আইডিয়ালি করবেন। কিন্তু বাট আমাদের দেশে রিলিজিয়াস কারণ বা পেশেন্টের অনেক পার্সোনাল, পেশেন্টের ডিসকমফোর্টের জন্য আমরা এতটুকু করতে পারি না। আপনি পেশেন্ট প্রথমে এক্সামিনের কাছে বলবেন যে আইডিয়ালি আমি স্যার এতটুকু এক্সপোজ করতে যাই, বাট ডিউ টু পেশেন্টের প্রাইভেসি রক্ষার জন্য আপনি পিউবিস সিম্ফাইসিস টু জিফিস্টার্নাম টু পিউবিস সিম্ফাইসিস পর্যন্ত আপনি এক্সপোজ করবেন। এবং যদি আপনি জেনিটালি অবজার্ভ করতে চান তাহলে অবশ্যই পেশেন্টের অনুমতি নিতে হবে। যদি ফিমেল পেশেন্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন ফিমেল অ্যাটেন্ডেন্স অথবা ফিমেল নার্স থাকতে হবে। কখনোই আপনারা হুট করে ফিমেল পেশেন্টদের কাপড় সরিয়ে ফেলবেন না। সেটা ফিমেলদের ক্ষেত্রে তো ভেরি সেন্সিটিভ। অ্যাবডোমেনের ক্ষেত্রে আমি বলতেছি, জেনিটালিয়া তো বাদই দিলাম, মেইলের ক্ষেত্রে আপনারা পেশেন্টের অনুমতি নেবেন আগে, যে আমি আপনাকে অ্যাবডোমেনটা দেখতে চাই। আর জেনিটালিয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন। সাধারণত আপনাদের যে ইন্সপেক্ট দ্য অ্যাবডোমেনের ক্ষেত্রে এক্সামিনারকে আপনি অনুমতি চাইতে পারেন, সেক্ষেত্রে এক্সামিনার খুশি হবে যে আপনি জানেন যে আপনাকে অ্যাবডোমেন যখন ইন্সপেক্ট করতে বলা হয় আপনাকে জেনিটালিও আপনাকে দেখতে হবে। আচ্ছা, এটার একটা গুরুত্ব আছে যে আপনি প্রথমে অ্যাবডোমেন ইন্সপেকশনের সময় আপনি আপ টু জেনিটালিয়া পর্যন্ত কেন এক্সপোজ করবেন? আচ্ছা, ইনিশিয়ালি যদি এক্সপোজ না করেন, আমি কিছু জিনিস আমি মিস করে ফেলতে পারি, যেগুলো ইনিশিয়ালি আমি যদি জেনিটালি এক্সপোজ করে ফেলি আমি ডায়াগনোজ করতে পারি। যেমন ভেরি কমন এক্সাম্পল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। অনেক সময় আমাদের হার্নিয়া থাকে, ফিমোরাল আর ইঙ্গুইনাল হার্নিয়া, এগুলা স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যায়। স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে মানে ইন্টেস্টাইন এটার ভিতরে ঢুকে আটকায় যায়। আচ্ছা, এটা আপনারা সার্জারিতে পাবেন। এটা যদি আপনারা যদি পুরোপুরি এক্সপোজ না করেন, আপনি যদি একেবারে মিড আপার থাই অথবা মিড থাই পর্যন্ত আপনি এক্সপোজ না করেন, আপনি ইনিশিয়ালি মিস করে ফেলবেন। এটাই দেখেন নিচের লাইনে বলা আছে, আপনি ইনিশিয়ালি ইন্টেস্টিন, হয়তো পরবর্তীতে আপনি অন্যান্য ফিচার দেখে আপনি কিন্তু প্রথমেই আপনি এটা মিস করে ফেলতে পারেন। বা যদি পুরোটা এক্সপোজ করেন তাহলে আপনি দেখবেন যে এখানে হার্নিয়াল যে রিজন বা হার্নিয়াল অরিফিস যেখানে আছে ওখানে প্রমিনেন্ট হয়ে আছে, বা আপনি ওইটা জাস্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যেহেতু ইন্টেস্টিনাল অপশন, যেহেতু স্ট্রাঙ্গুলেটেড ফিমোরাল আর রিঙ্গুইনাল হার্নিয়া। আচ্ছা, জাস্ট এটা বলে দিলাম, এটা মনে রাখেন আপনারা। আচ্ছা, ইন্সপেকশন, অ্যাবডোমিনাল ইন্সপেকশনে আমরা কি কি দেখব? ওই যে বললাম আপনাকে মাইন্ড, আপনি শুধু চোখ দিয়ে দেখলেই হবে না, আপনার মনকে জানতে হবে, আপনার মাইন্ডকে জানতে হবে আপনি কি কি দেখবেন। আচ্ছা, আমি কি কি দেখবো? একটা অ্যাবডোমিনাল ইন্সপেকশনে আমি 5টা 6টা জিনিস দেখবো। কি কি দেখবো? শেপ দেখবো, অ্যাবডোমেনের শেপটা কিরকম। প্রতিটা জিনিস আমি আলাদাভাবে আসতেছি, আপনারা শুধু পয়েন্টস গুলো এখন একটু মাথায় নেন। আমি আপনি অ্যাবডোমেনের শেপ দেখবেন, অ্যাবডোমেনে আম্বিলিকাস থাকে, আম্বিলিকাসটা দেখবেন, আম্বিলিকাসের বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি থাকে, ওগুলা আপনি জানা থাকলে আপনি একেবারে দেখার সাথে সাথে চোখে পড়ে। আপনি অ্যাবডোমেনের মুভমেন্ট দেখবেন, অ্যাবডোমেনের মুভমেন্ট, ওয়ালের মুভমেন্টটা কিরকম এটা দেখবেন। আচ্ছা, অ্যাবনর্মাল কোনো মুভমেন্ট আছে কিনা, এগুলো আসতেছে, আমরা পরবর্তীতে ধাপে ধাপে আসবো। তারপরে আপনি কি দেখবেন? অ্যাবডোমেনের স্কিন এন্ড সারফেস, স্কিনের মধ্যে অন্য কিছু আছে কিনা। স্কিনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যে কোনো স্পট, পিগমেন্টেশন, স্কার মার্ক, এগুলো আমরা স্টেপ ওয়াইজ আসতেছি। তারপরে আপনি কি দেখবেন? হার্নিয়াল অরিফিস। হার্নিয়াল অরিফিস আপনাকে এটা ডিটেইল এক্সামিনেশন আমরা চাই না মেডিসিনে। সাধারণত হার্নিয়ার ডিটেলস এক্সামিনেশন আপনার সার্জারিতে চলে যাবে, ওখানে আপনারা আমরা ডিটেলস কখনোই আপনাকে বলা হবে না যে আপনি হার্নিয়া ডিটেলস এক্সামিনেশন করেন। এবং
পিউবিক হেয়ারও আপনাকে দেখতে হবে, আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, এবার আমরা একটার পর একটা আসি। শেপ, প্রথমে 1 নাম্বার পয়েন্ট আমাদের ছিল শেপ অফ দ্য অ্যাবডোমেন। আচ্ছা, অ্যাবডোমেনের নরমাল শেপ থাকতে পারে। নরমাল কিরকম? এক একজন নরমাল মানুষের অ্যাবডোমেন কিন্তু এক এক রকম হয়। আচ্ছা, নরমাল বাদে আর কি ধরনের শেপ অ্যাবডোমেন হতে পারে? অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয়ে যেতে পারে, অ্যাবডোমেন স্ক্যাফয়েড হয়ে যেতে পারে। আচ্ছা, ডিস্টেনশনের জাস্ট উল্টা হচ্ছে স্ক্যাফয়েড। স্ক্যাফয়েড মিন্স জাস্ট লাইক বোট, নৌকা আকৃতির। আচ্ছা, ডিস্টেনশন কেন? ডিস্টেনশন কোন ধরনের হতে পারে? এটা জেনারেলাইজড, মানে পুরা পেটটাই ফুলে গেছে, আর লোকালাইজ ডিস্টেনশন হতে পারে। আচ্ছা, এবার আমরা একটু নরমাল অ্যাবডোমেনের একটা ছবি দেখি। এখানে দেখেন দুইটা নরমাল অ্যাবডোমেনের ছবি দেওয়া আছে। একটা ছবি বোঝা যাচ্ছে যে স্লিম কোনো মেল আর ফিমেলের ছবি, আর একটা হচ্ছে বেশ মোটা সোটা। এখন মোটা সোটা যে অ্যাবডোমেনটা, ওইটাকে কিন্তু আপনি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন বলতেই পারেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে, হেল্প করতে হবে যে এই ডিস্টেনশনটা কি কোনো প্যাথোলজিক্যাল কিনা। প্যাথোলজিক্যাল মিনস সে তো ফ্যাট জমছে এই জন্য ডিস্টেনশন, অন্য কোনো প্যাথোলজি আছে কিনা এই জন্য আপনাকে খুব ভালো মতো খেয়াল করতে হবে যে আম্বিলিকাসের দিকে। যদি অ্যাবডোমিনাল ডিস্টেনশনের অন্য কোনো কাজ থাকতো, কারণ থাকতো, সাপোজ ধরেন অ্যাসাইটিস, তাহলে আম্বিলিকাসটা কিন্তু এরকম থাকতো না। নরমাল নরমাল যেভাবে ইনভার্টেড এন্ড সেন্ট্রালি প্লেসড এরকম থাকতো না। এইগুলা হচ্ছে আপনি মনে রাখেন, দিস ইজ দ্য নর্মাল শেপ অফ দ্য অ্যাবডোমেন। যদি আম্বিলিকাস সহ সবকিছু নর্মাল থাকে, দিস ইজ দ্য নর্মাল। এবার আসেন আমি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন। এই যে দেখেন জেনারেলাইজড ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন, এক্ষেত্রে আপনি আম্বিলিকাসটা খেয়াল করেন, আম্বিলিকাস ফ্ল্যাট অর ইভার্টেড আপনি বলতে পারেন। দিস ডিস্টেনশন মে বি ডিউ টু অ্যাসাইটিস, এরকম ডিস্টেনশন আপনি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে পেতে পারেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে জেনারেলাইজ ডিস্টেনশন। দিস পিকচার লোকালাইজ ডিস্টেনশন। দেখেন ইপিগ্যাস্ট্রিক রিজন একটা লোকালাইজ ডিস্টেন্ডেড এরিয়া থাকে। দিস মে বি হার্নিয়া, ইনসিশনাল, দেখেন একটা ইনসিশন মার্কিং আছে ইপিগ্যাস্ট্রিক রিজন, মে বি ইনসিশনাল হার্নিয়া, অন্য কিছু হতে পারে, যে কোনো মাসলেশন হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, কি হবে এটা আমার পরে, কিন্তু দিস ইজ লোকালাইজ ডিস্টেনশন। ওকে, এটা খেয়াল করবেন। আচ্ছা, এইবার আসেন আমরা আরেকটা জিনিস বলছিলাম, অ্যাবডোমেন ডিস্টেন্স স্ক্যাফয়েড। স্ক্যাফয়েড মিন্স দিস ইজ কল্ড স্ক্যাফয়েড, ওয়াস্টেড অ্যাবডোমেন। একেবারে পেশেন্টের অন্য কিছু আপনি খেয়াল করবেন, শুধু অ্যাবডোমেনের দিকে খেয়াল না করে আপনি দেখেন তার চেস্টটা, দেখেন তার লিমস গুলো যতটুকু দেখা যায়, দেখেন একেবারে ওয়াস্টেড। আচ্ছা, তো বোঝাই যাচ্ছে কোন সিরিয়াস কোন ডিজিজ। সাধারণত এরকম অ্যাবডোমেন আপনারা কোথায় পান? আপনার স্টারভেশন, যদি কোনো কোথাও দুর্ভিক্ষ থাকে, আফ্রিকান কান্ট্রি গুলোতে আপনারা দেখে থাকবেন এরকম অ্যাবডোমেন হয়ে যায় দুর্ভিক্ষ পীড়িত এলাকায়। আর আমাদের ডিজিজের জন্য কি হতে পারে? সাধারণত আমাদের যে কোনো ক্যান্সার ওর কার্সিনোমা, যেমন সাপোজ কার্সিনোমা স্টমাক ওর কার্সিনোমা এসোফেগাস, যখন রোগী অনেকদিন খেতে পারে না, তখন তার ওয়াস্টিং হতে হতে এরকম স্ক্যাফোল্ড শেপ অ্যাবডোমেন হয়ে যায়। ঠিক আছে, এই শেপ গুলো আপনারা মনে রাখবেন। আপনারা শেপ বলার ক্ষেত্রে অনেক সময় নরমালি আপনারা নরমাল অ্যাবডোমেনকে অনেক স্ক্যাফোল্ড বলে দেন, লিন এন্ড থিন পার্সন, এরকম আপনারা খেয়াল করবেন, যে খেয়াল করে তারপরে আপনারা বর্ণনাটা দিবেন। এটা হচ্ছে জেনারেলাইজড ডিস্টেনশন, লোকালাইজড ডিস্টেনশন, দিস ইজ স্ক্যাফোল্ড। ওকে, আচ্ছা, এবার আসেন ভেরি ইম্পর্টেন্ট আম্বিলিকাস। আম্বিলিকাসটা আমাকে খুবই শেপের সাথে আম্বিলিকাস ইজ রিলেটেড। আম্বিলিকাস নরমালি কিরকম থাকে আমরা সবাই জানি, আমরা নরমালি থাকে সার্কুলার এন্ড ইনভার্টেড, একেবারেই সার্কুলার থাকবে, ইনভার্টেড থাকবে। আরেকটা অ্যাবনর্মালি কি থাকতে পারে? অ্যাবনর্মালি থাকতে পারে ইভার্টেড থাকতে পারে, অথবা ফ্ল্যাট থাকতে পারে। আপনারা সবাই জানেন কি কারণে ইভার্টেড হয়? অ্যাসাইটিস। অ্যাসাইটিস না, শুধু ম্যাসিভ অ্যাসাইটিস থাকলে আম্বিলিকাস ইভার্টেড হয়। এটা আমরা যখন অ্যাসাইটিস এর ক্লাস হয়েছে তখন কিন্তু আপনাদেরকে বলা হয়েছে। আরেকটা কি কারণে ইভার্টেড আম্বিলিকাস আপনি পেতে পারেন? আম্বিলিক্যাল হার্নিয়া। আচ্ছা, আম্বিলিক্যাল হার্নিয়া, আম্বিলিক্যাল হার্নিয়া মিন্স ওই যে আম্বিলিকাসে যে উইক পয়েন্ট আছে, ওখান থেকে যদি কোনো ইন্টেস্টিনাল কোনো লুপস যদি ইন্ট্রোডিউস হয় বা ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে হার্নিয়া। দিস ইজ ডিউ টু ম্যাসিভ অ্যাসাইটিস অর আম্বিলিকাল হার্নিয়া। খুব সোজা, এটা এখানে এক্সপানসাল কফ ইম্পালস থাকবে। আপনি পেশেন্টকে কাশি দিতে বলবেন, তখন একটা একটা ইম্পালসের মতো আপনি দেখতে পাবেন, এক্সপানসাল কফ ইম্পালস বলে এটাকে। আচ্ছা, এই যে দেখেন কিছু ছবি দেখেন, এই যে ডিস্টেন্ডেড অ্যাবডোমেন উইথ ইভার্টেড আম্বিলিকাস। ওকে, এই যে এটা হচ্ছে আম্বিলিক্যাল হার্নিয়া। এটা হচ্ছে আপনাকে দেখেন বুঝায় দেওয়া হয়েছে যে আম্বিলিকাসের যে উইক পয়েন্ট, ওটার ভিতর দিয়ে আপনি ইন্টেস্টিনের কিছু একটা অংশ ঢুকে গেছে এখানে, এই ক্ষেত্রে আপনাকে এক্সপানসাল কফ ইম্পালস আপনি পাবেন। আচ্ছা, আম্বিলিকাসে সাধারণত এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আরো কিছু ফাইন্ডিংস আমরা আম্বিলিকাসে পেতে পারি, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা দেখেন শুধু।
এটা আপনারা মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও কোনো প্রবলেম নাই, কিন্তু প্রথম দুইটা আপনারা কিন্তু মনে রাখেন, যে ইভার্টেড আম্বিলিক্যাল হার্নিয়া, এগুলো যদি মনে রাখতে পারেন ভালো। আচ্ছা, এগুলো কি? তিনটা জিনিস: অমফেলোলিথ, সিস্টার জোসেফ নোডিউল, দিস ভেরি রেয়ার সিস্টার জোসেফ নোডিউল, কোলেনসাইন, আম্বিলিক্যাল ব্ল্যাক আই, এটাও খুব একটা কমন না, আপনারা পাবেন না, হয়তো মাঝে মাঝে পেয়েও যেতে পারেন। আচ্ছা, অমফিলোলিথটা কি? অমফিলোলিথ নর্মাল, এটা আপনারা কোথায় পাবেন? এটা এল্ডারলি ওমেন, যারা খুব মোটা সোটা এল্ডারলি ওমেনদের পাবেন। কি হয়, কারণ কি? ইনস্পাইসেটেড ডিসকমিটেড ইপিথেলিয়াম এন্ড ডেব্রিস, কিছু ময়লা জমার কারণে এটা হয়। এটা ছবিটা আপনারা দেখেন, দিস ইজ অমফেলোলিথ, যদি আপনারা খুব ভালো মতো খেয়াল করেন এটা দেখতে পাবেন। আচ্ছা, এই দিস ইজ সিস্টার জোসেফ নোডিউল, এটা একজন নার্সের নামে নামকরণ করা হয়, সিস্টার, যে উনি প্রথম এটা অবজার্ভ করেন। এই যে দেখেন আম্বিলিকাসে কিছু কিছু নোডিউল, জাস্ট লাইক নোডিউলের মতো, দিস আর মেটাস্টেটিক ডিপোজিট, এগুলা জাস্ট হচ্ছে লাইক লিম্ফ নোড, লাইক কিছু নোডিউল, মেটাস্টেটিক ডিপোজিট। মেটাস্টেটিক, এন্ড মেটাস্টেটিক ডিপোজিটটা কোত্থেকে আসছে? মেটাস্টেটিক টিউমার ডিপোজিট, এটা পেরিটোনিয়াম থেকে আসছে। কোনো কারণে কোনো একটা টিউমার যদি পেরিটোনিয়ামে ডিপোজিট হয়, পেরিটোনিয়াম স্কিনের সাথে কানেক্টেড থাকে, সাধারণত ক্লোজলি কানেক্টেড থাকে আম্বিলিকাসের মাধ্যমে। যেহেতু আম্বিলিকাসের সাথে ক্লোজলি কানেক্টেড থাকে, সেহেতু পেরিটোনিয়াল ডিপোজিট এটা কিন্তু আপনার আম্বিলিকাসে হতে পারে। দিস ইজ রেয়ার ফাইন্ডিং, খুব একটা কমন ফাইন্ডিংস না। আচ্ছা, আরেকটা সিস্টার জোসেফ নোডিউল আপনারা মনে রাখেন, যদি জানা থাকে তাহলে ভালো। আরেকটা হচ্ছে দেখেন আম্বিলিক্যাল ব্ল্যাক আই অর কোলেনসাইন, এটা কখন পাবেন? এই যে ছবিটা দেখেন, এরকম আপনারা পেতে পারেন, এরকম ফাইন্ডিং আম্বিলিকাসের চারপাশে এরকম রেডিশ অর ব্ল্যাকিশ এরিয়া, যেটাকে বলে আম্বিলিক্যাল ব্ল্যাক আই। এটা কোন ক্ষেত্রে পাবেন? যদি ম্যাসিভ হেমোপেরিটোনিয়াম হয়, যে কোনো কারণে আমার পেরিটোনিয়ামে ব্লাড জমা হয়ে গেল, অথবা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে রেয়ারলি এই সাইন পাওয়া যায়। দিস আর নট কমন, আপনাদের জানার জন্য আমি এটা বললাম। আচ্ছা, আপনারা যদি কেউ ওয়েস্টার্ন কান্ট্রিতে কাজ করেন, বা বাংলাদেশের কখনো কোনো কি বলে কর্পোরেট হাসপাতালগুলোতে যদি কাজ করেন, এরকম অর্নামেন্টাল অথবা আপনারা আম্বিলিকাস পেয়েও যেতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট দেখানোর জন্য, এটা আপনাদের ক্লিনিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এবার আসেন মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল। আচ্ছা, আমরা প্রথমে বললাম কিন্তু শেপ নিয়ে, অ্যাবডোমিনাল শেপ নিয়ে, 2 নম্বরে বললাম আম্বিলিকাস নিয়ে, এইবার 3 নম্বরে আসি, আমি অ্যাবডোমেনের মুভমেন্ট নিয়ে আমরা কিছু কথা বলবো। আচ্ছা, অ্যাবডোমেনের নর্মাল একটা মুভমেন্ট আছে, আমাদের নর্মাল নর্মাল মুভমেন্ট আপনারা জানেন, আমরা যখন শ্বাস নিই, ইন্সপিরেশনের সময় মুভস আপওয়ার্ড এন্ড এক্সপিরেশনের সময় মুভস ডাউনওয়ার্ড, এটা হচ্ছে নর্মাল। এন্ড এটা ইকুয়াল কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে, এই মুভমেন্টটা ইকুয়াল কিনা, বোথ, দুই দিকে, সব দিকে একই রকম হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। আচ্ছা, অ্যাবনর্মালি কি থাকতে পারে? অ্যাবডোমেন মুভ করবে না, স্টিল, যেটাকে বলে স্টিল সাইলেন্ট অ্যাবডোমেন। আচ্ছা, আপনি আর কি পেতে পারেন? অ্যাবডোমেনে আপনি পালসেশন পেতে পারেন, ভিজিবল পালসেশন পেতে পারেন। আচ্ছা, আর কি পেতে পারেন? আপনি ভিজিবল পেরিস্টালসিসও পেতে পারেন। আচ্ছা, এগুলো আপনাকে খুব ভালো মতো খেয়াল করতে হবে। তাহলে নর্মাল মুভমেন্ট আপনারা জানলেন, যে কিভাবে নরমালি আম্বিলিকাস মুভ করে। আচ্ছা, স্টিল সাইলেন্ট অ্যাবডোমেন, আবার সার্জারি, এটা সার্জারি ওয়ার্ডে পাবেন, মেডিসিনেও পেতে পারেন, কারণ সব রোগীগুলো, অনেক রোগী এরকম চলে আসে মেডিসিনে। যদি কোনো কারণে জেনারেলাইজ পেরিটোনিয়াইটিস হয়, যেটা সাধারণত পারফোরেশনে হয়, হলো ভিসকাস পারফোরেশনে জেনারেলাইজ পেরিটোনাইটিস, তাহলে কিন্তু অ্যাবডোমেন মুভ করবে না। কেন মুভ করবে না? বা মুভ করলে খুবই আস্তে করবে, কারণ মুভ করলে পেশেন্টের ব্যথা হবে, পেরিটোনিয়াল ইরিটেশনের জন্য পেশেন্টের ব্যথা হবে। তাহলে এই মুভ না করারও কিছু উপকারিতা আছে। কি উপকারিতা? যেমন প্রিভেন্ট ফার্দার স্প্রেড অফ ইনফেকশন, যেহেতু পেরিটোনিয়াম মুভ করতেছে না, স্প্রেড ইনফেকশন অফ স্প্রেডের ইনফেকশন স্প্রেডটা খুবই ধীরে হবে, বা এটা আর হবে না। অথবা লিমিট পেইন ডিউ টু পেরিটোনিয়াল ইরিটেশন, যদি মুভ না করে আপনার পেশেন্টের পেইনও কম থাকবে। আচ্ছা, ওই যে বললাম যে অ্যাবডোমেন নর্মালি ইন্সপিরেশনের সময় মুভ আপওয়ার্ড, এক্সপিরেশনের সময় ডাউনওয়ার্ড, এবং ইকুয়াল থাকে কিনা, আনইকুয়াল মুভমেন্ট হতে পারে কিনা, যে এক সাইড অ্যাবডোমেনের ডান দিক মুভ করতেছে, বাম দিক ওভাবে মুভ করতেছে না, আনইকুয়াল মুভমেন্ট অফ দ্য টু সাইড, দুই সাইডে সমানভাবে মুভ করছে না, বা এক সাইড যখন নিচে নেমে যাচ্ছে এক্সপিরেশনের সময় আরেক সাইড উপরে উঠে যাচ্ছে, এরকম হতে পারে রেয়ারলি। যদি ফ্রেনিক প্যারালাইসিস থাকে, ফ্রেনিক প্যারালাইসিস এর ফ্রেনিক নার্ভ সাপ্লাই দেয় কোথায়? দুই ডোমস অফ ডায়াফ্রাম, দুইটা ডোম ডায়াফ্রামে সাপ্লাই দেয়। কোনো কারণে যদি কোনো একটা ডোম সব ডায়াফ্রাম ফ্রেনিক নার্ভ ইনজুরি হয় বা কাটা পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ডায়াফ্রামটা মুভমেন্টের ডিফেক্টিভ মুভমেন্টের কারণে আপনি এরকম আনইকুয়াল মুভমেন্ট পেতে পারেন অ্যাবডোমেনে, ঠিক আছে?
আপনারা আচ্ছা এটা মনে না রাখলেও আপনারা জেনারেলাইজ যখন স্টিল সাইলেন্ট অ্যাবডোমেন, যে কেউ জিজ্ঞেস করে বসতে পারে যে অ্যাবডোমেন নর্মালি মুভ করতেছে না, নর্মাল, সেটা কখন পাবেন? আপনি জেনারেলাইজ পেরিটোনিয়াসে পাবেন। এইবার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ভিজিবল পালসেশন। আপনি ভিজিবল পালসেশন পেতে পারেন অ্যাবডোমেনে, সেটা কোন রিজনে পেতে পারেন? সাধারণত খুব ভালো মতো খেয়াল করেন ইপিগ্যাস্ট্রিক রিজনে। আপনি অ্যাওর্টা শুধু মনে রাখেন অ্যানাটমি, অ্যাওর্টাটা কোন দিক দিয়ে পাস করছে। আচ্ছা, অ্যাওর্টিক পালসেশন আপনারা পেতে পারেন নরমালি কাদের পাবেন? অবশ্যই মোটাসোটা লোকদের পাবেন না। এটা পাবেন একেবারেই থিন এবং নার্ভাস পিপলদের ক্ষেত্রে আপনারা অ্যাওর্টিক পালসেশন। আপনাদেরকে অনেক রোগীরা অনেক সময় আসে বলে যে স্যার দেখেন আমার ইপিগ্যাস্ট্রিক রিজনে কিছু একটা পাওয়া যাচ্ছে, কিছু একটা লাফাচ্ছে, এরকম অনেক সময় অ্যাংশাস পেশেন্টরা কিন্তু আপনাদের কমপ্লেন করবে। তার দ্যাট মিন্স এটা কিছুই না, দিস অ্যাওর্টিক পালসেশন। আচ্ছা, এনিউরিজম অফ অ্যাওর্টা বলে একটা কথা আছে। অ্যাওর্টার কোনো একটা অংশ, যেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটা অংশ, যেটা অ্যানিউরিজম মানে অ্যাবনর্মালি ডায়ালেটেড অ্যাওর্টা, কোনো একটা অংশ অ্যাবনর্মালি ডায়ালেটেড হয়ে যায়, সেটাকে বলে অ্যানিউরিজম অফ দ্য অ্যাওর্টা। সেক্ষেত্রে আপনি বিগেস্ট্রিক রিজনে ভিজিবল পালসেশন পেতে পারেন, অথবা যদি অ্যাওর্টার উপরে কোনো মাস থাকে, সেটা হতে পারে স্টমাক মাস অথবা লেফট লোব অফ দ্য লিভারের কোনো মাস, এরকম থাকে, তাহলে আপনি ভিজিবল পালসেশন পাবেন। এরপরের স্লাইডটা আপনারা যদি মনে রাখতে পারেন ভালো ক্রেডিট পাবেন। একটু অ্যাডভান্স লেভেলের স্লাইড। এই অ্যানিউরিজম অফ আয়োর্টা এন্ড মাস ইন ফ্রন্ট অফ দ্য আয়োর্টা, এই দুইটা আপনি কিভাবে আলাদা করবেন, এটা সাধারণত আপনাদের লেভেলে জিজ্ঞেস করা হবে না। আপনারা যদি ভিজুয়াল পালসেশনটা দেখেন এবং ভিজুয়াল পালসেশনের কজ গুলো বলতে মনে রাখেন, এতটুকুই আপনাদের জন্য এনাফ। আচ্ছা, স্বভাবতই কোশ্চেন আসে, আমি যদি এরকম একটা পালসেশন পেয়ে যাই, সেটা কি অ্যানিউরিজম অফ আয়োর্টা আর মাস ইন ফ্রন্ট অফ দ্য আয়োর্টা, এটা আমরা কিভাবে বুঝবো? এটার বোঝার কিছু রাস্তা আছে। এটা হচ্ছে অ্যানিউরিজম অফ দ্য আয়োর্টা এক্সপানসেল। এক্সপানসেল মানে এটা যখন পালসেশন পাবেন তখন দেখবেন এক্সপানসাইল, দ্যাট মিনস সেটা এক্সপান্স হচ্ছে, আস্তে আস্তে মোটা হচ্ছে, তারপরে যখন আবার পালসেশনটা কমে যাবে তখন এটা শুরু হয়ে ফেড হয়ে যাচ্ছে। কিন্তু মাস যদি থাকে, যে কোনো অ্যাবডোমিনাল মাসের অ্যাওর্টার উপরে মাস থাকে, সেটা এতটা নট এক্সপান্সাল বলা হয়, এতটা এক্সপান্সাল হবে না। আচ্ছা, পালসেশনের ক্ষেত্রে মোর মার্ক থাকে, অ্যানিউরিজম অ্যাওর্টার ক্ষেত্রে যদি মাস ইন ফ্রন্ট অফ দ্য অ্যাওর্টা থাকে এত মার্ক থাকে না। আচ্ছা, জেনারেলি পসিবল টু ডিফাইন দ্য আউটলাইন অফ দ্য অ্যানিউরিজম। আপনার যে অ্যানিউরিজমের যে আউটলাইনটা আছে, এটা আপনি পালপেশনের মাধ্যমে সাধারণত আপনি বুঝতে পারবেন। আচ্ছা, মাস যদি থাকে, পালসেটিং মাস ইউজুয়ালি যে কোনো মাস লেশন, টিউমারাস লেশন, এটা ইরেগুলার থাকতে পারে। আচ্ছা, আরেকটা উপায় আছে, আপনি অ্যানিউরিজম অফ অ্যাওর্টা এন্ড মাস ইন ফ্রন্ট অফ দ্য অ্যাওর্টা আলাদা করার আরেকটা উপায় কি? আপনি পেশেন্টকে লাইং পজিশন থেকে নীল ডাউন পজিশনে নিয়ে যাবেন। যদি নীল ডাউন পজিশনে আপনাকে নিয়ে যান, তখন যদি মাস ইন ফ্রন্ট অফ দ্য অ্যাওর্টা থাকে, তাহলে পালসেশনটা আপনি আর দেখা যাবে না। কারণ কি? আপনার পেশেন্ট যখন নীল ডাউন পজিশনে চলে যাবে, তখন অ্যাওর্টা থেকে মাসটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার কারণে তখন পালসেশন আপনি ফিল করতে, এটা জাস্ট জানার জন্য বলতেছি। এটা আপনাকে এই লেভেলে কেউ জিজ্ঞেসও করবে না। যদি মনে রাখতে পারেন ভালো, আর যদি ভুলে যেতে চান ভুলে যান। ঠিক আছে? আচ্ছা, এক্সপানসাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, এটার পালপেশনে কিভাবে এক্সামিনেশন করবেন এটা আমি এখানে দেখাইছি, এটাও আপনাদের আসলে খুব একটা দরকার নাই। তারপরে একবার বলি, আপনি দুইটা ইন্ডেক্স ফিঙ্গার অন ইদার সাইড অফ দ্য পালসেটিং মাস, দুই মাসের দুইটা ইন্ডেক্স ফিঙ্গার আপনি রাখবেন, দুই হাতের দুইটা ইন্ডেক্স ফিঙ্গার পাশাপাশি আপনি রাখবেন। এইটা আপনি যখন পালসেশন যখন হবে, আপনি যখন অ্যাওর্টিক অ্যানিউরিজম যখন পালসেটাইল যখন উপরের দিকে আপনাকে ধাক্কা দিবে নিচ থেকে, তখন এই আপনার ইন্ডেক্স ফিঙ্গার মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার। এটা হচ্ছে এক্সপানসাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের, এটা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন পালপেশনে। এটা আপনার মনে রাখার দরকার নেই, এটা আপনি কখনোই জিজ্ঞেস করবেন না বা এরকম আপনাদের দিবেও না। দিস আর ইম্পর্টেন্ট ইন কেস অফ পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন। আপনারা শুধু মনে রাখেন যে ভিজিবল পালসেশনের তিনটা কজ। নর্মাল অ্যাওর্টিক পালসেশন পাওয়া যেতে পারে থিন পিপলের ক্ষেত্রে, অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যানিউরিজম অফ দ্য অ্যাওর্টা এন্ড মাস ইন ফ্রন্ট অফ দ্য অ্যাওর্টা। শুধু এই তিনটা লাইন মনে রাখেন, আর বাকি যে দুইটা স্লাইড আমি এতক্ষণ বললাম এগুলো ভুলে যান। ঠিক আছে? যদি কারো ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন, আদারওয়াইজ আপনাদের প্রয়োজন নেই। গেল। এখন যেটা বলবো, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ভিজুয়াল পেরিস্টালসিস। আমরা ভিজুয়াল পেরিস্টালসিস পেতে পারি। আচ্ছা, ভিজুয়াল পেরিস্টালসিস আপনাকে জানতে হবে যে আপনি কি কি কারণে পেতে পারেন। আচ্ছা, কি খুবই সোজা। নরমালি দেখেন নিচে, নরমালি আমরা পেতে পারি, নরমালি কাদের পাবো? ভেরি থিন এল্ডারলি পেশেন্ট উইথ ল্যাক্স অ্যাবডোমিনাল মাসেল। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, অ্যাবডোমিনাল মাসেল গুলো ল্যাক্স হয়ে যায়, ঢিলাঢালা হয়ে যায়, এবং পেশেন্ট যদি ভেরি থিন থাকে তখন নরমালি পাওয়া যায়। নরমালি হয়তো আপনি দেখতে পারেন, দিস ইজ নো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এন্ড যদি কারো ইনসিশনাল হার্নিয়া থাকে, কারো যদি কোনো সার্জারি হয়, সার্জারি হওয়ার পরে যদি ইনসিশন
উইক পয়েন্ট দিয়ে কোনো হার্নিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে আপনি হার্নিয়ার মাঝখান দিয়ে আপনি ভিজুয়াল পেরিস্টালসিস দেখতে পারেন। আচ্ছা, এইগুলো হচ্ছে নর্মাল ফাইন্ডিং। অ্যাবনর্মালি আপনি কখন পাবেন? যখন পাইলোরিক স্টেনোসিস, দ্যাট মিন্স পাইলোরিক স্টেনোসিস, যেন অ্যাবডোমেনের বা স্টমাকের যে পাইলোরাস আছে ওইটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হবে? অ্যাডাল্টদের ক্ষেত্রে, আমরা যেহেতু অ্যাডাল্ট মেডিসিন নিয়ে আলোচনা করছি, অ্যাডাল্টের ক্ষেত্রে ক্রনিক ডিউডেনাল আলসার, যদি কারো অনেক দিন ধরে ডিউডেনাল আলসার থাকে, সেক্ষেত্রে পাইলোরিক স্টেনোসিস হতে পারে। ঠিক আছে, এটা এখন কমে যাচ্ছে যেহেতু ওভার ইউজ অফ ওমিপ্রাজল অর অ্যাভেলেবিলিটি অফ ওমিপ্রাজল অর পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, এটা আপনার আস্তে আস্তে এই জিনিসটা ক্রনিক ডিউডেনাল আলসারের তারপরে আছে। আচ্ছা, কার্সিনোমা কোথায়? কার্সিনোমা পাইলোরিক রিজনে, স্টমাক কার্সিনোমা, স্টমাক যদি পাইলোরিক রিজনে পাইলোরাসটা যদি বন্ধ হয়ে যায় কার্সিনোমার কারণে। আরেকটা বলছি যে কনজেনিটাল, এটা ইনফ্যান্সিতে পাওয়া যায়, বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়, একেবারেই জন্মের সাথে সাথেই আপনি পাবেন যদি পাইলোরিক স্টেনোসিস থাকে, এটা পরে আসতেছে। আরেকটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটা স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, লার্জ বাউল অবস্ট্রাকশন হতে পারে, অথবা কম্বিনেশন হতে পারে। আচ্ছা, একটা জিনিস এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আহ এই যে আমরা বললাম পাইলোরিক স্টেনোসিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, আচ্ছা আমি পেরিস্টালসিসটা কোন দিক থেকে কোন দিকে পাবো? আমাদের ডিরেকশন অফ দ্য পেরিস্টালসিস, আমার ডিরেকশন হবে না। আমরা সাধারণত পাইলোরিক স্টেনোসিস আপনারা মনে রাখবেন, আপনারা পাবেন স্লো ওয়েভ মুভিং ফ্রম দ্য লেফট টু রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট টু রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনের দিকে আপনি যদি পাইলোরিক স্টেনোসিস থাকে, তাহলে সাধারণত ইউজুয়ালি আমি বলতেছি লেফট টু রাইট আপনার পেরিস্টালসিসের ডিরেকশনটা হবে। আচ্ছা, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কি হবে? স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে একরকম, লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে একরকম। স্মল বাউল অবস্ট্রাকশনে কি হবে দেখেন, স্মল বাউল অবস্ট্রাকশনে যদি হয় সেটা ল্যাডার প্যাটার্ন বা শির মইয়ের মতো আপনি পেতে পারেন। সেটা কোথায় পাবেন? একটা সেন্ট্রাল অ্যাবডোমেন, এটার একটা ছবি দেখেন, যে এই যে এরকম আপনি এরকম একটা লেডার প্যাটার্নে একটা এরকম পেরিস্টালটিক ওয়েভ আপনি দেখতে পারেন, ইউজুয়ালি সেন্ট্রাল অ্যাবডোমেনে পাওয়া যায়। যদি লার্জ বাউল অবস্ট্রাকশন হয় তাহলে ঠিক পাইলোরিক স্টেনোসিস উল্টা, ওয়েভ মুভিং ফ্রম রাইট দ্য লেফট আপার অ্যাবডোমেন। ঠিক আছে, এটার ডান দিক থেকে সাধারণত বাম দিকে হবে। আচ্ছা, পাইলোরিক স্টেনোসিস নিয়ে আমাদের কিছু কথাবার্তা আমরা বলবো। আমরা বলছি যে পাইলোরিক স্টেনোসিস আমার কি হয়, পাইলোরিক স্টেনোসিসে আমার পেরিস্টালটিক ওয়েভ মুভ করে লেফট টু রাইট এর দিকে। কিন্তু যদি পাইলোরিক স্টেনোসিস অনেক দিন হয়ে যায়, ক্রনিক ডিউডেনাল আলসার বা কার্সিনোমা অনেক দিন হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাবডোমেন গ্রসলি ডাইলেটেড হয়ে যায়। অ্যাবডোমেন, সরি অ্যাবডোমেন না, গ্যাস্ট্রিক ডাইলেটেশন, স্টমাক গ্রসলি যখন ডাইলেটেড, স্টমাক যখন ডাইলেটেড হয় সেটা কিন্তু নিচের দিকে, ডাইলেটেশনটা নিচের দিকে নামতে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনি পেরিস্টালটিক ওয়েভের যে ডিরেকশন সেটা কিন্তু অন্যভাবে পেতে পারেন। এই যে এখানে বলা আছে যদি গ্রসলি গ্যাস্ট্রিক ডাইলেটেশন হয়, তাহলে এটা লেফট হাইপোকন্ড্রিয়াক টু সুপ্রাপিউবিক দেন অ্যাসেন্ডিং টু রাইট ইপিগেস্ট্রিয়াম, এই এরকম একটা ইউ শেপের আপনি একটা পেরিস্টালটিক ওয়েভ পেতে পারেন যদি গ্রসলি ডাইলেটেড স্টমাক থাকে। এটা আপনার মনে না রাখলেও চলবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, এটা সার্জারিতে কাজে লাগবে। যদি আপনার পাইলোরিক স্টেনোসিস থাকে, আপনার সাক্কাশন স্প্লাশ নামে একটা কথা আছে, এটা আপনাদের শোনার কথা যদি সার্জারি ওয়ার্ড করে থাকেন। যদি পাইলোরিক স্টেনোসিস থাকে অ্যাবডোমেনে, আমার স্টমাকে অথবা আমার ফ্লুইড জমা থাকবে, সাধারণত দেখা যায় 2 লিটার ফ্লুইড থাকে, এরকম ফ্লুইড প্লাস হচ্ছে বা অন্যান্য ডেব্রিস মিলে এরকম 2 লিটার যখন হবে, তখন আপনি যখন অ্যাবডোমেনটা শেক করবেন, এটার একটা নির্দিষ্ট উপায় আছে কিভাবে আপনি শেক করবেন, তখন আপনি স্প্লাশিং একটা নয়েজ পাবেন। আচ্ছা, এটা আপনারা খেয়াল করবেন, নর্মালি পাওয়া যায়, নর্মালি পাবলিকের পাবেন আপনারা খাওয়ার সাথে সাথে। যেমন আপনি একটা লাঞ্চ করলেন, লাঞ্চের পরে লিন এন্ড থিন পার্সনের ক্ষেত্রে যদি আপনি এরকম অ্যাবডোমেনটা শেক করেন, এটা শেকটা করতে হয় সাধারণত লোয়ার রিব কেজে ধরে একটু উঠিয়ে তারপরে আপনি শেক করবেন, শেক করলে এরকম পেতে পারেন, এটাকে বলে সাক্কাশন স্প্লাশ। এটা আপনার সার্জারিতে আপনারা কাজে লাগবেন। আচ্ছা, এবার আমি কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস সম্বন্ধে দুইটা কথা বলি। কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিসে আপনি বাচ্চার জন্মের সাথে সাথে যদি এরকম হয় তাহলে তো বাচ্চা তো বমি করতে থাকবে। সেক্ষেত্রে আপনি যখন ইপিগ্যাস্ট্রিক রিজনে হাত দিবেন, দেখবেন একটা টিউমারের মতো আপনি ফিল করতেছেন। এই টিউমারের মতো ফিল, একটা মাস অর টিউমার। আচ্ছা, এটা কেন হবে? পাইলোরাসে যে সার্কুলার, আমার এন্ট্রামে যে সার্কুলার মাসেল থাকে, ওই সার্কুলার মাসেল সাধারণত কনজেনিটালি ওর হাইপারট্রোফাইড থাকে। এই হাইপারট্রোফাইড সার্কুলার মাসেলের জন্য আপনি এরকম একটা মাসের মতো আপনি পেয়ে যাবেন। আর ভিজুয়াল পেরিস্টালসিস তো আপনি পাবেন, আপনি খুব সহজেই এটা ডায়াগনোস করে ফেলতে পারেন। ঠিক আছে, জন্মের সাথে সাথে আপনি ইজিলি, খুব ক্লিনিক্যালি যদি আপনি জানা থাকে, আপনি ডায়াগনোস করে ফেলতে পারবেন। আচ্ছা, এই ভিজিবল পেরিস্টালসিস আপনি দেখার ক্ষেত্রে আপনি তো
পেরিস্টালসিস তো সব ক্ষেত্রে দেখবেন না, আপনার হঠাৎ করে একবার দেখলেন আবার মনে হলো না, আবার চলে গেছে, আবার দেখতে চাই, সেক্ষেত্রে কি করবেন? এটা একটা ক্লিনিক্যাল ক্লুজ। আপনি এই পেরিস্টালসিস ইনডিউসড করবেন কিভাবে? আপনি যদি জেন্টাল কিডিং অফ দ্য অ্যাবডোমেন বা অ্যাবডোমেনে যদি খুব আস্তে আস্তে ট্যাপ করেন, তাহলে হয়তো পেরিস্টাল ওয়েবটা আবার ফিরে আসতে পারে। আপনি যদি যে কোনো স্টিমুলাস দেন, সেটা কোল্ড স্টিমুলাস দিলে সাধারণত আবার ফিরে আসে, অথবা পেশেন্টকে একটু সোডা, ড্রিঙ্ক টু সোডা ওয়াটার, আপনি যদি সোডা ওয়াটার খাওয়ায় দেন, তাহলে দেখা যাবে এরকম যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে পেরিস্টালটিক ওয়েবটা আপনি ভালোভাবে দেখতে পারবেন। এটা জাস্ট ক্লিনিক্যাল ক্লু, এটা আপনাদের কেউ জিজ্ঞেস করার কথা না, জানা থাকলে ভালো। আচ্ছা, এই ছবিটা তো নিডিংটা কি স্যার, জেন্টাল নিডিং যে বলছেন? ট্যাপ করা, জাস্ট হচ্ছে আঙ্গুল দিয়ে আপনি হচ্ছে ট্যাপ করবেন। জাস্ট স্টিমুলাস, যে কোনো স্টিমুলাস, যেমন আপনি আঙ্গুল দিয়ে জাস্ট ট্যাপ করবেন, যে পার্কাস যেভাবে করেন না, এত জোরে করার দরকার নেই, আস্তে আস্তে জাস্ট একটু ট্যাপ করবেন অ্যাবডোমেনের উপরে। এরকম ট্যাপ করলে দেখা যায় পেরিস্টালটিক ওয়েবটা আপনি আবার পেতে পারেন। ঠিক আছে? জি স্যার। সরি। আচ্ছা, এবার আসি নেক্সট। নেক্সট হচ্ছে আমরা স্কিনে আমরা কি কি দেখবো। দেখেন, স্কিনে আমরা অনেকগুলো জিনিস দেখবো, সেক্ষেত্রে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। সরি। স্ট্রায়া থাকতে পারে, স্কার থাকতে পারে, স্কার এন্ড স্টমাস, এগুলো খুব ভালো মতো খেয়াল করবেন। প্রমিনেন্ট সুপারফিশিয়াল ভেইনস থাকতে পারে। আমরা কিন্তু ভিজিবল পালসেশন বলছি, পেরিস্টালসিস বলছি, এবার কিন্তু বলতেছি প্রমিনেন্ট সুপারফিশিয়াল ভেইন, মানে স্কিনের নিচে আপনার ভেইন থাকতে পারে, পিগমেন্টেশন থাকতে পারে। এই জিনিসগুলো আপনাকে খুব ভালো মতো খেয়াল করতে হবে। আচ্ছা, স্ট্রায়া, স্ট্রায়া আপনারা সবাই জানেন। স্ট্রায়া কখন পাওয়া যায়? যদি অ্যাবডোমেন হঠাৎ করে সাডেনলি ডিস্টেন্ডেড হয়, আবার যদি ডিস্টেনশন কমে যায়, সেক্ষেত্রে আমরা স্ট্রায়া পেতে পারি। এটা কখন হয়? যেমন একজন মোটা সোটা লোক, সে ডায়েটিং করলো বা ব্যায়াম করলো, 1 মাসের মধ্যে 20 কেজি ওজন কমায় ফেললো, সরি, তাহলে আমরা এরকম স্ট্রায়া পেতে পারি। ঠিক আছে? এরকম আমরা স্ট্রায়া পেতে পারি। আচ্ছা, স্ট্রায়াটা কিরকম হইতে পারে? 2 ভাগে ভাগ করা হয়েছে আমাদের স্ট্রায়াটাকে। আচ্ছা, একটা হচ্ছে হোয়াইট অর পিঙ্ক স্ট্রায়া, যেটা নর্মালি আমরা পাই, আর একটা হচ্ছে হোয়াইট পার্পল টাইপ অফ স্ট্রায়া। আচ্ছা, নর্মালি মানে আমি নর্মালি বলতেছি না, নর্মালি বলাটা ভুল। সাধারণত আমরা কিসব ক্ষেত্রে পাই? যেমন প্রেগনেন্সির ক্ষেত্রে, প্রেগনেন্ট ওমেন যখন ডেলিভারি হয়ে যায়, সেটাকে বলে স্ট্রা গ্যাভিটারাম ওর অ্যাট্রোফিকা। আরেকটা কি? অ্যাসাইটিস। পেশেন্টের অ্যাসাইটিস আছে, তখন পেতে পারি। ওয়াস্টিং ডিজিজে পেতে পারি। সিভিয়ার ডায়েটিং, ওই যে আমি বললাম, করলেও পেতে পারি। স্ট্রাটা কেন হয়? মেকানিজমটা কি? দেখেন, লেখা আছে গ্রস স্ট্রেচিং অফ দ্য স্কিন অ্যান্ড রাপচার অফ দ্য ইলাস্টিক ফাইবার অ্যান্ড ইন্ডিকেট রিসেন্ট চেঞ্জ ইন দ্য সাইজ অফ দ্য অ্যাবডোমেন। জাস্ট আমি যেটা বললাম ওইটারই কথা লেখা। আচ্ছা, হোয়াইট পার্পল স্ট্রায়া, এটা কোন ক্ষেত্রে পেতে পারি? কুশিং সিনড্রোম, অথবা যদি এক্সেসিভ স্টেরয়েড ইনটেক করে কেউ, তাহলে আমরা এরকম হোয়াইট পার্পল স্ট্রায়া পেতে পারি। আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, আপনারা গাইনি ওয়ার্ডে গেলে এরকম আপনারা স্ট্রায়া দেখতে পাবেন, এটাকে বলে স্ট্রায়া গ্র্যাভিডার। ওকে। আচ্ছা, আরেকটা যেখানে যদি হোয়াইট পার্পল স্ট্রায়া, পার্পল মানে রেডিশ, এই যে এইটা এরকম স্ট্রায়া হোয়াইট, দেখেন আগের স্ট্রায়া থেকে এটা কিন্তু দেখেন হোয়াইট, আগেরটা হোয়াইটিশ, এটা কিন্তু পার্পল রেডিশ। এটা হচ্ছে কুশিং সিনড্রোম আপনারা পাবেন, অথবা এক্সেসিভ স্টেরয়েড যদি কেউ ইনটেক করে, তাহলে সেক্ষেত্রে আপনারা পেতে পারেন। স্ট্রায়ার সম্বন্ধে এতটুকুই কথা। স্ট্রায়া কয় ধরনের হতে পারে, কজ কি? আপনার স্ট্রায়ার কজ জিজ্ঞেস করবে, আপনারা প্রথমেই কুশিং সিনড্রোম বলতে যায়েন না, বলবেন স্যার প্রেগনেন্সি, অ্যাসাইটিস, ওয়াস্টিং ডিজিজ, সিভিয়ার ডায়েটিং, এরকম এই কজগুলো আগে বলবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কুশিং সিনড্রোম এক্সেসিভ স্টেরয়েড ট্রিটমেন্ট। এবং স্কার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব ভালো মতো আপনাকে খেয়াল করতে হবে যে স্কার, দেখেন এখানে অনেকগুলা স্কারের নাম দেয়া আছে, এগুলো আপনাদের মনে রাখতে হবে। খুব কমনলি আপনারা পাবেন রাইট সাবকোস্টাল ককার্স, এটার আরেক নাম হচ্ছে ককার্স, আপনারা সার্জারিতে জানবেন। এই ইনসিশনটা কখন দেওয়া হয়?
যদি এরকম পেয়ে যান, আপনার এক্সামিনার জিজ্ঞেস করে বলবে কি অপারেশন হয়েছে, খুব সোজা। কি হয় সাধারণত, এটা গল ব্লাডারের যদি কোনো অপারেশন বা লিভার সার্জারি যদি লিভারের সার্জারি হয় তাহলে এরকম না, এটা পরে দেখাচ্ছি। তো সাধারণত গল ব্লাডার পলিসিস্টেকটমি যদি হয় তাহলে এরকম একটা ইনসিশন দেওয়া হয়। আরেকটা ইনসিশন দেখেন আপার মিড লাইন, লোয়ার মিড লাইন, আপনাকে বলতে হবে, আপনি যখন বর্ণনা দিবেন তখন কিন্তু নামগুলো বলতে হবে। দ্যাট ইজ রাইট সাবকোস্টাল স্কার মার্ক। আচ্ছা, আপার মিড লাইন, লোয়ার মিড লাইন, রাইট প্যারামিডিয়ান, লেফট প্যারামিডিয়ান হইতে পারে, সুপ্রাপিউবিক হইতে পারে, অ্যাপেন্ডিক্টমি স্কার, লেফট ইঙ্গুইনাল রিজন। ইঙ্গুইনাল রিজনে যদি দেখেন অ্যাপেন্ডিক্টেক্টমি স্কার, আর ইঙ্গুইনাল রিজনে এটা কিন্তু একটু নিচের দিকে, যদি ইঙ্গুইনাল হার্নিয়া রিপেয়ার করা হয় তাহলে এরকম স্কার। আর একটা সুপ্রাপিউবিক স্কার, সাধারণত এটা একটা কসমেটিক স্কার বলে ফিমেলদের সিজারিয়ান সেকশন অথবা যে কোনো আপনার ইউটেরাসে যদি সার্জারি করা লাগে তাহলে এরকম স্কার দেওয়া হয়। এটা একটা স্কিন ফোল্ডের নিচে থাকে, কসমেটিক বলা হচ্ছে এই কারণে যাতে এটা বোঝা না যায় পরবর্তীতে। আচ্ছা, এবার দেখেন এটা একটা স্কার এরকম পেতে পারেন আপনারা সাধারণত। এটা লিভার সার্জারি, যদি লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এরকম স্কার, এটাকে বলা হয় মার্সিডিজ বেঞ্চ স্কার। দেখেন দুইটা সাবকোস্টাল রিজনের নিচে, এবং এটা এক্সটেনশন করা হয়েছে উপরের দিকে, ডিফিস্টার্নামের দিকে এক্সটেনশন দিয়ে করা। এটার নাম হচ্ছে মার্সিডিজ বেঞ্চ। আপনারা জানেন মার্সিডিজ বেঞ্চের যে লোগো, জাস্ট আকৃতিটা অনেকটা সেম, এই জন্য বলা হয় এটাকে মার্সিডিজ বেঞ্চ স্কার। এটা লিভার সার্জারির ক্ষেত্রে যদি কারো ট্রান্সপ্লান্টেশন করা হয় বা পার্শিয়াল হেপাটেক্টমি করা হয় তাহলে এরকম ইনসিশন দেওয়া হয়। আচ্ছা, আমাদের দেশে ইদানিং ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু প্রচুর হচ্ছে। ল্যাপারোস্কোপিক স্কার আপনারা পেতে পারেন, এটা কিন্তু আপনাদেরকে খুব মাইনটলি খেয়াল করতে হবে। আপনারা ছবিটা দেখেন একটু নিচের দিকে, আম্বিলিকাসের নিচের দিকে দেখেন একটা ছোট্ট একটা ইনফ্রা আম্বিলিকাল একটা স্কার দেখা যাচ্ছে। এরকম একটা ইনফ্রা আম্বিলিকাল স্কার আপনি ল্যাপারোস্কোপিক সার্জারিতে পাবেন, কারণ ল্যাপারোস্কোপিক যে মেইন ক্যামেরাটা ঢুকানো হয়, পোর্ট করা হয়, ওটা আম্বিলিকাসের জাস্ট নিচে স্মল ইনসিশন দিয়ে করা হয়। এরকম আপনারা পেতে পারেন, এরকম ফাইন্ডিং আপনারা পেতে পারেন ল্যাপারোস্কোপিক স্কার। অথবা আপনার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে ওখান দিয়ে একটা পোর্ট ঢুকানো হয়, এরকম পোর্ট ঢুকানোর জন্য আপনারা স্কার মার্ক পেতে পারেন। এগুলো খুব মাইনরলি খেয়াল করলে আপনারা পাবেন, তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন। গেল, এই যে দেখেন এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্কার, এগুলা আমাদের পার্সোনাল কালেকশন, এটা কোনো বই থেকে নেওয়া না। এটা আমার চেম্বারের রোগী একজন আসছে এরকম একটা স্কার মার্ক নিয়ে। আমি জিজ্ঞেস করলাম এটা কিভাবে হইলো, এটা হইলো কবিরাজি চিকিৎসার দ্বারা। পেশেন্টটা আসলে জন্ডিস ছিল, কবিরাজ তাকে এরকম কোন একটা দিয়ে কিছু একটা দিয়ে পোড়ায় দিছে। কি জিজ্ঞেস করলাম কি দিয়ে পোড়ায় দিছে, বললো স্যার ডিম দিয়ে পোড়ায় দিছে, গরম ডিম দিয়ে এরকম একটা স্কার বানায় দিয়েছে, জন্ডিসের চিকিৎসা এটা। এরকম, এটা ওয়ার্ড থেকে নেওয়া আমাদের। সরি, আরেকটা পিকচার মনে চলে আসছে। ঠিক আছে, আপনারা দুইটা স্কার মার্ক দেখেন, দুই হাইপোকন্ড্রিয়াক রিজনে। এটাও অ্যাসাইটিসের চিকিৎসার জন্য, লিভার সিরোসিস, আসলে ও একটা সিরোসিসের রোগী। দুই সাইডে দেখেন দুইটা স্কার মার্ক বানায় দিছে। এটাকে অনেক দেশে বলে লিভার কাটানো, লিভার বড় হয়ে গেছে, তোমার লিভারটা আমি পোড়ায় দিলাম বা কেটে দিলাম, এরকম আর্টিফিশিয়াল স্কার। এগুলো হচ্ছে আমাদের অপচিকিৎসার ফল। ঠিক আছে, মনে রাখবেন এরকম পেতে পারেন আপনারা, সব ওয়ার্ডে ঘুরলেই এরকম পেয়ে যাবেন। আমাদের ওয়ার্ডে ঘুরলেই দেখবেন জন্ডিসের রোগীরা, অ্যাসাইটিসের রোগীরা বা এই রিলেটেড সিরোটিক টাইপের রোগীরা মাথায় স্পেশাল একটা কিছু, ওরা বলে বরণ, এরকম কিছু নিয়ে ঘুরতে থাকে, অথবা কপালে কোনো দাগ থাকে, এরকম অনেক ধরনের। এবং অ্যাবডোমেনে আপনারা স্কার পেতে পারেন। আপনাকে যখন ইন্সপেক্ট দ্য অ্যাবডোমেন দিবে, এরকম থাকলে আপনাকে বলতে হবে, আপনি স্কার মার্ক বলতে হবে, স্কার মার্ক কিরকম, এরকম একটা সার্কুলার টাইপের স্কার মার্ক, আপনি কোন রিজনে, জাস্ট এতটুকু বললেই হবে। স্টোমা, এটা সার্জারির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অনেক সময় স্টোমা পাওয়া যায় এরকম, কোলোস্টমি অথবা আইলিওস্টমি যদি বাইপাস করে দেওয়া হয়, বাওয়েল বাইপাস কোনো কারণে, এরকম স্টোমা পেতে পারেন। যেমন আইলিওস্টমি স্টোমা এটা রাইট ইলিয়াক ফোসাতে পাওয়া যায়, যেমন বাওয়েল সার্জারি করা হয়, সাময়িক সময়ের জন্য করা হয়, অনেক সময় পার্মানেন্ট অথবা টেম্পোরারি করা হয়। এটা আপনার সার্জারিতে আরো ভালো মতো জানবেন। ট্রান্সভার্স কোলোস্টমি Take a look ইউজুয়ালি at ইন দ্য লেফট this. হাইপোকন্ড্রিয়াক, রাইট হাইপোকন্ড্রিয়াকে This হইতে পারে। এই is যে it. ট্রান্সভার্স কোলোস্টমি। আর সিগময়েড কোলোস্টমি, এখানে একটা দেখবেন ব্যাগ লাগানো থাকে, এটা ইয়ে করার জন্য, আপনার স্টুল পাস করার জন্য, এখানে কালেক্ট করার জন্য এখানে ব্যাগ লাগানো থাকে। এটা আপনার সার্জারি ওয়ার্ডে দেখতে পারেন। শুধু মাথায় রাখেন যে এরকম স্টোমা আপনি অ্যাবডোমেন ইন্সপেকশনে পেতে পারেন।
এখন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সুপারফিশিয়াল ভেইনস। এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। সুপারফিশিয়াল ভেইন অ্যাবডোমেনে আমরা কখন পেতে পারি? একটা ছবি দেখেন, এই যে দেখেন, তিনটা কারণে আমরা সুপারফিশিয়াল ভেইন পেতে পারি। একটা হচ্ছে normally পাওয়া যায়। কোথায় নরমালি পাওয়া যায়? কোস্টাল মার্জিনের নিচে, থিন ভেইনস ওভার দ্য কোস্টাল মার্জিন, এটা নরমালি পেতে পারেন, এটার কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নাই। 2 নাম্বার হচ্ছে ভেনা কেবল অবস্ট্রাকশন, স্পেশালি ইনফেরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন অ্যাবডোমেনে এরকম দেখেন ডাইলেটেড ভেইনস ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য ইনফেরিয়র ভেনা কেবল। আরেকটা দেওয়া আছে ক্যাপিউট মেডুসা, এটা ডিউ টু পোর্টাল হ্যাপাটাইটিস, দিস ভেরি রেয়ার ফাইন্ডিংস। এরকম আম্বিলিকাসের চারপাশে সর্পিল আকৃতির আপনারা কিছু এরকম ডাইলেটেড ভেইনস পেতে পারেন। আচ্ছা, আর সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন যদি হয় সেক্ষেত্রে আপনারা আপার অ্যাবডোমেনে এরকম ডাইলেটেড ভেইনস পেতে পারেন। দেখেন এই কথাটাই, যে তিনটা কথা বললাম, এই তিনটা কথাই লেখা আছে কখন কখন পাবেন। নরমালি সাবকোস্টাল রিজনে আপনি স্মল থিন ভেইনস পেতে পারেন, ভেনা কেবল অবস্ট্রাকশনে পেতে পারেন, স্পেশালি ইনফেরিয়র ভেনা কেবল অ্যাবডোমেনে। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন আপার অ্যাবডোমেনে পেতে পারেন, সাধারণত চেস্টে পাওয়া যায়। আর পোর্টাল হাইপারটেনশনে আপনি ক্যাপিউট মেডুসা পেতে পারেন। আচ্ছা, ভেইন যখন আপনি পাবেন সাথে সাথে একটা কোশ্চেন আসবে, ভেন্সটা কেন ডাইলেটেড হলো, কোন ভেনা কেবল অবস্ট্রাকশনের জন্য হলো বা পোর্টাল হাইপারটেনশনের জন্য হলো কিনা, সেক্ষেত্রে আপনাকে ভেন্সের ডিরেকশন দেখতে হবে। ভেন্সের ডিরেকশন তো না, ব্লাড ফ্লোর ডিরেকশন দেখতে হবে, যে ভেইনের মধ্যে যে ব্লাড আছে ওটার ফ্লোয়ের ডিরেকশনটা কোন দিকে। আচ্ছা, আমি বলে দেই আপনাদের, তারপরে ছবি দেখাচ্ছি। যদি ক্যাপিউট মেডুসা হয়, পোর্টাল হাইপারটেনশনের জন্য হয়, তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস, মানে ব্লাডের ফ্লো হবে অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস। যদি ইনফেরিয়র ভেনা কেবল হয়, আপনি দেখেন নিচের দিকে অবস্ট্রাকশন, ব্লাডের ফ্লোটা হবে বিলো আপওয়ার্ড, ব্লাড ফ্লো হবে উপরের দিকে, কারণ ব্লাড নিচের দিকে যেতে পারবে না, কারণ নিচে তো অবস্ট্রাকশন। আর যদি সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয়, তাহলে বিলো ডাউনওয়ার্ড, নিচের দিকে ফ্লোটা হবে। আচ্ছা, এটা এটা দেখেন, একটা ক্যাপিউট স্যার মেডুসার ছবি। ক্যাপিট মেডুসাটা একটু আরেকবার বলা যাবে? জি ক্যাপিট জি, মেডুসা ব্লাডের ডিরেকশনটা, ব্লাড ফ্লো ডিরেকশন। অ্যাওয়ে ফ্রম দা, আমি আসতেছি, অ্যাওয়ে ফ্রম দা আম্বিলিকাস, মানে আম্বিলিকাস থেকে সে দূরে যাবে। আপনি দেখেন আম্বিলিকাসটা থেকে মাঝখানে যদি উপরের দিকে ভেন্স থাকে, তাহলে এটা ডিরেকশন হবে বিলো আপওয়ার্ড, মানে উপরের দিকে ডিরেকশন হবে। আর যদি আম্বিলিকাসের যে নিচের ভেইন যদি আপনি ধরেন, তাহলে বিলো ডাউনওয়ার্ড হবে, যদি ক্যাপিউট মেডুসাতে হয়, পোর্টাল হাইপারটেনশনের জন্য হয়। মানে আম্বিলিকাস থেকে ব্লাড ফ্লোটা দূরে, ডিস্টালি হবে, উপরের দিকের ভেইন গুলো হবে উপরের দিকে, নিচের দিকের ভেইন গুলো হবে নিচের দিকে। আচ্ছা, ক্যাপিউট মেডুসা দেখেন এরকম, আপনারা এরকম পাবেন বাস্তবে যদি পান, যদি এটা রেয়ার ফাইন্ডিংস, আসলে একেবারে ছবির মতো এভাবে পাওয়া যায় না। আচ্ছা, ডিরেকশন, এটা ইনফেরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনের একটা ফিগার। আচ্ছা, ডিরেকশন আমি কথা বলতেছি, এটা পরে আসে। এই যে আপনি ডিরেকশন কিভাবে আপনি দেখবেন, আপনাদের বইতে ছবি আছে, আপনি দেখবেন যে কোনো একটা ভেইন আপনি নেবেন, দুইটা ফিঙ্গার আপনি সাইড বাই, টু ইন্ডেক্স ফিঙ্গার আপনি সাইড বাই সাইড রাখবেন। সাইড বাই সাইড রেখে আপনি লোয়ার যে ফিঙ্গার আছে ওইটা নিচের দিকে, মুভ দ্য লোয়ার ফিঙ্গার অ্যাওয়ে টু এমপ্টিং দ্য ভেইন, আপনি ভেইনসটা এমপ্টিং করার জন্য, যেন ব্লাড খালি করে ফেলবেন, একটু প্রেসার দিয়ে আপনি নিচের দিকে নিয়ে আসবেন। আচ্ছা, প্রথম স্টেপে হচ্ছে দুইটা ইন্ডেক্স ফিঙ্গার রাখতে হবে, নেক্সট স্টেপে হচ্ছে লোয়ার ফিঙ্গারটা আপনি দূরে সরায় নেবেন। তো রিজন কি, আপনি ভেইনটা এমটি করার জন্য, আমি ভেইনটা খালি করে ফেললাম, এখন কিন্তু ব্লাড নাই ভেইনের মধ্যে। তারপরে আমি কি করব, লোয়ার ফিঙ্গারটা ছেড়ে দিব। স্টেপ থ্রিতে দেখেন আমি রিমুভ দ্য লোয়ার ফিঙ্গার, বাট ভেইনটা কিন্তু আমি লোয়ার ফিঙ্গার রিমুভ করলাম, কিন্তু ভেইন কিন্তু আমার ফিল হচ্ছে না, মানে আমার ব্লাড কিন্তু আমার ফিল হচ্ছে না, নিচ থেকে উপরের দিকে উঠতেছে না। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে অবস্ট্রাকশন নিশ্চয়ই উপরের দিকে। আচ্ছা, এবার আপনি কি করবেন, আবার এক্সামিন করবেন, এবার রিমুভ দা আপার ফিঙ্গার, ও ওই ফিঙ্গারটা আপনি রিমুভ করে ফেলবেন, দেখেন ভেইনটা দেখবেন আবার রিফিল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটার ডাইরেকশন কি, বিলো ডাউনওয়ার্ডস। ঠিক আছে, নিচের দিকে এটার ডিরেকশন, তার মানে নিচের দিকে ডিরেকশন কখন হবে, যদি সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয়, তাহলে এটা ডিরেকশনটা হবে নিচের দিকে, ইনফেরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন বিলো আপওয়ার্ড হবে। ঠিক আছে, আচ্ছা, এটা জাস্ট আপনার মনে রাখেন, এটা যদি প্র্যাকটিস না করেন, আমি যতই বলি আপনারা এটা মনে রাখবেন না, মনে থাকবে না। শুধু আপনারা মনে রাখেন যে পোর্টাল হাইপারটেনশন ক্যাপিউট মেডুসার ক্ষেত্রে অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস, যদি ইনফেরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয়, আপওয়ার্ড ডিরেকশন আপওয়ার্ড হবে, উপরের দিকে হবে, যে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয় ডাউনওয়ার্ড হবে। শুধু এতটুকু মনে রাখেন। আচ্ছা, এবার আমরা পেতে পারি আরো কিছু ফাইন্ডিংস, যেমন পিগমেন্টেশন। এরকম পিগমেন্টেশন আপনারা পেতে পারেন, যেটাকে বলে লিনিয়া নিগ্রা।
এরকম প্রেগন্যান্ট ওমেনদের ক্ষেত্রে এরকম আপনারা পেতে পারেন, এটা খেয়াল রাখবেন। এরকম আপনারা পিগমেন্টেশন পাবেন, মটেলড ব্রাউনিশ পিগমেন্টেশন। এটা ইন্ডিকেট করে যে পেশেন্ট সাফারিং ফ্রম সিভিয়ার অ্যাবডোমিনাল আর এখানে ব্যাকের ছবি ব্যাক পেইন। এটা হচ্ছে হট কম্প্রেশন, যে কোনো এটা হট ওয়াটার বোতল হতে পারে, যেন ক্রনিক অনেক দিন ধরে সে ব্যথার কারণে হট কম্প্রেশন নিচ্ছে এরকম, তাহলে পিগমেন্টেশন আপনার এটাকে বলে এরিথ্রিমা অ্যাবেগনে। আরো কিছু পেতে পারেন, যেমন এরকম একটা যদি ব্ল্যাকিশ এরিয়া আপনারা যদি রাইট ইলিয়াক ফোসাতে পান, এটাকে বলে গ্রে টার্নার সাইন। এটাও ভেরি রেয়ার। এটা সাধারণত অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আপনারা অনেক সময় পেতে পারেন। এটা জাস্ট দেখে রাখেন, এগুলো রেয়ার ফাইন্ডিংস। এটা কিন্তু খুব কমন ফাইন্ডিংস। হার্পেস জোস্টার, এই যেমন ভেসিকুলার লিশন, এটা যে অ্যাবডোমেনের যে কোনো একদিকে হবে, হয় রাইট হাইপোগোনিয়াল লেফট হাইপোগোনিয়াল। এটা সাধারণত রুট নার্ভ রুট দিয়ে হয়। এটা কাদের হয়? ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের হয়, ডায়াবেটিক পেশেন্টদের প্রচুর হয়। এরকম পাবেন সিভিয়ার পেইন থাকে পেশেন্টের। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে পেশেন্টের এই যে ভেসিকল গুলো অ্যাপিয়ার করার আগে এই রিজনে, যে রিজনে ভেসিকল অ্যাপিয়ার করে ওই রিজনে তার সিভিয়ার পেইন থাকে। ওকে, মিস্টেরিয়াস অরিজিন, কিছুদিন পরে ভেসিকল গুলো অ্যাপিয়ার করে। এরকম আপনারা কিছু হেমানজিওমা পেতে পারেন। হ্যাঁ জি বলেন। আচ্ছা, এরকম হেমানজিওমা আপনারা পেতে পারেন, এগুলো বলতে হবে। যদি পান এরকম কিছু ওয়ার্ডস লাইক লেশনও আপনারা পেতে পারেন। আমরা শেষের দিকে চলে আসছি। আপনার লাস্টে যেটা করতে হবে, ডিটেইলিং না, আপনাকে এক্সামিনারের কাছে অনুমতি চাইতে হবে। স্যার, আই ওয়ান্ট টু অবজার্ভ দ্য হার্নিয়াল অরিফিস। হার্নিয়াল অরিফিস কি কি হার্নিয়া আপনি পেতে পারেন? আমরা আগেই বলছি অ্যাম্বিলিক্যাল, প্যারাম্বিলিক্যাল হার্নিয়া, এপিগ্যাস্ট্রিক, ইনসিশনাল হার্নিয়া থাকতে পারে। ফিমোরাল, স্পেশালি ফিমোরাল এন্ড ইনগুইনাল হার্নিয়া আপনি অবজার্ভ করার জন্য, কফ ইম্পালস দেখার জন্য আপনি এক্সামিনারের কাছে অনুমতি চাবেন। যদি অনুমতি দেয় তাহলে আপনারা এটা দিবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের পিউবিক হেয়ারটা আপনাকে দেখতে হবে। পিউবিক হেয়ার অ্যাবসেন্ট থাকতে পারে, মেল প্যাটার্ন হইতে পারে, ফিমেল প্যাটার্ন হইতে পারে। অ্যাবসেন্ট থাকবে হাইপোগোনাডিজম, হাইপোপিটুইটিজম। মেল প্যাটার্ন, ফিমেল মেল প্যাটার্ন সাধারণত এটা আপ টু দা আম্বিলিকাস পয়েন্ট ডিস্ট্রিবিউটেড থাকে, কনভেক্স প্যাটার্নে থাকে, ফিমেলটা কনকেভ থাকে। এটা আপনারা জাস্ট একটু অবজার্ভ করতে। আমরা শেষের দিকে চলে আসছি। নেক্সট টিচার আমাদের জাভেদ জিল্লুর স্যার চলে আসছে। আমরা এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।